শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বাংলা শব্দ সম্ভার। আমরা জানি শব্দ হচ্ছে বাক্যের একক। কয়েকটি ধ্বনি সমষ্টি বা বর্ণের সমষ্টি। এই বর্ণের সমষ্টি যখন অর্থবোধক হয়ে ওঠে তখন সেটা শব্দ হয়। তো আমাদের বাংলা ভাষায় প্রায় 1,25,000-এর মতো শব্দ আছে। এই শব্দকে আমরা নানানভাবে ভাগ করি। কখনো তার গঠনের দিক থেকে ভাগ করতে পারি, কখনো আমরা উৎপত্তিগত দিক থেকে ভাগ করি, কখনো বা তার গঠনগত বিষয় নিয়ে সেই কেন্দ্রিক ভাগ করে থাকি। এছাড়াও আমাদের শব্দের নানান বৈচিত্র্য, যেমন এখানে রয়েছে বিভক্ত শব্দ, এখানে রয়েছে পারিভাষিক শব্দ, এতে আছে সংখ্যাবাচক শব্দ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এমনতর নানান বৈচিত্র্যের এক সম্ভার আমাদের এই শব্দ সম্ভার। আমরা প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব, অর্থগত দিক থেকে বাংলা শব্দ। অর্থগতভাবে বাংলা শব্দ তিন প্রকার। এক নম্বর হচ্ছে যৌগিক শব্দ। এ শব্দ প্রত্যয় সাধ্য। এতে সাধিত শব্দের সাথে প্রকৃতির অর্থমিল থাকে। এরকম আমরা যখন লিখছি চল যোগ অন্ত, তো এটা হচ্ছে প্রকৃতি, এটা প্রত্যয়, তো হলো কি চলন্ত। এখন এই যে চলন্ত শব্দ যে অর্থটা দিচ্ছে, চল এর মধ্যে কিন্তু এই একই রকম বা কাছাকাছি অর্থ পাওয়া যাবে। আবার ঢাকা যোগ আয়, ঢাকায়। তো ঢাকাই বলতে আমরা যেটা বুঝবো, ঢাকা এবং ঢাকাই এর মধ্যে তেমন কোনো পার্থক্য, দুটো একই গোত্রভুক্ত, এই দুয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য আমরা খুঁজে পাবো না, বা একটা থেকে আরেকটা জন্ম হয়েছে, বিষয়টা এরকম।
যে একটা থেকে একটা জন্ম হয়েছে, এইটা যে অর্থ বহন করে ওটা ওর স্বগোত্রীয় অর্থ বহন করে। যেমন এই যে শক্তি, এর সঙ্গে যুক্ত হলো মান, এখন তৈরি হয়ে গেল আমাদের শক্তিমান। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো হলো শক্তি যে অর্থ দিচ্ছে, শক্তিমান ওরকমই অর্থ দিচ্ছে, এর কোনো বিপরীত বা ভিন্ন কোনো অর্থ দিচ্ছে না, অর্থাৎ দুই অর্থের মধ্যে মিল থাকবে। আর এই যে কেন্দ্র, তার সঙ্গে আমরা ইয় প্রত্যয় যোগ করলাম, কি দাঁড়ালো? কেন্দ্রীয়। এখন কেন্দ্রীয় মানে সেখানে কেন্দ্র আছে, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় শক্তি, এগুলো তো কেন্দ্র থেকে হচ্ছে। সুতরাং এই যে প্রকৃতি, এই প্রকৃতির সঙ্গে এর যে অর্থ, এ যে অর্থ বহন করে, আর এই যে সাধিত শব্দের যে অর্থ, এর মধ্যে খুব তেমন পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ একই অর্থ জাত, একই অর্থ জাত, কিন্তু এইটাই যখন আমরা রূঢ়ি শব্দ নিয়ে আলোচনা করব তখন বুঝব। আমি আসছি। তিন প্রকার তো, এখন 2 নম্বর হচ্ছে রূঢ়ি শব্দ। এ শব্দ প্রত্যয় সাধিত, এতে সাধিত শব্দের সাথে প্রকৃতির অর্থ মিল থাকে না, একেবারে বিপরীত। আগেরটাই ছিল প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ অর্থ মিল থাকে, এটা হচ্ছে অর্থ মিল থাকে না। যেমন দেখুন, আমি লিখছি কুশ। এই কুশ মানে কি? কুশ মানে হলো ঘাস। ওই যে লব কুশ আছে না, আসলে তো রামচন্দ্রের পুত্রের নাম ছিল লব। কুশ এলো থেকে? সীতাকে, মানে সীতা সন্ন্যাসীর কাছে লবকে রেখে গেছে। সীতা বলে গেল, বাবা তুমি লবকে দেখে রেখো। এদিকে লব করেছে কি, সীতা নদীতে জল আনতে গেছে, লব পিছনে পিছনে চলে গেছে, সীতার সাথে সাথে চলে গেছে। সন্ন্যাসী আর লবকে খুঁজে পাচ্ছে না, না পেয়ে সন্ন্যাসী ভাবলেন কি, লবকে বোধহয় বাঘে খেয়ে ফেলেছে। তখন ওই সন্ন্যাসী কুশ নামক এক প্রকার ঘাস দিয়ে ঠিক লবের মতো আরেকটা পুত্র সন্তান তৈরি করল। এখন সীতা ফিরে এলো, লবও ফিরে এলো। এবার সন্ন্যাসী লজ্জায় পড়ে গেলেন। সীতা জিজ্ঞেস করলেন, বাবা এটা কে? আমি তো জানতাম না যে তোর সাথে চলে গেছে, আমি তো ওকে ব্যাঘ্রে খেয়ে ফেলেছে ভেবে ওকে আবার তৈরি করে ফেলেছি। বললো, ঠিক আছে বাবা, ওকে বাঁচিয়ে রাখো, ওর একটা নাম দাও। তো নাম দেওয়া হলো কুশ। সেদিন থেকেই কিন্তু সীতার 2 পুত্র হয়ে গেল, লব কুশ। আমাদের প্রসঙ্গ ওই সীতা বা তার পুত্র নয়, আমাদের প্রসঙ্গ ছিল কুশ মানে হলো ঘাস। এর সঙ্গে অন প্রত্যয় দিলে শব্দটি হলো কুশন। এখন এই কুশন আমি একবার ঢাকাতে যখন নতুন এসেছি, একটা ডেকোরেটরে গেছি, বললাম যে আপনাদের কিছু চেয়ার আমার লাগবে। আমি তখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। তোরা বললো কি চেয়ার?
আপনি কি খালি চেয়ার নেবেন না কুশন চেয়ার নেবেন? আমি বললাম যে কুশন চেয়ারটা কেমন? উনি বলেন ওই চেয়ারে বালিশ লাগানো আছে, বালিশ দেওয়া আছে। তার মানে কুশন মানে হচ্ছে বালিশ। কি বালিশ? ওই যে আমরা সোফাতে যখন বসি পিছনে ছোট ছোট কিন্তু বালিশ দিয়ে থাকি, এই বালিশগুলোর নাম হচ্ছে কুশন। কোথায় বালিশ আর কোথায় আমার ঘাস? সুতরাং কুশ মানে ঘাস আর কুশন মানে বালিশ। আগে আমরা দেখেছি ঢাকা আর ঢাকায় একই অর্থ, কিন্তু এবারে কিন্তু কুশ আর কুশন একই অর্থ বহন করে না। এটাতে আমি আরেকটি শব্দ লিখতে চাই, কুশ মানে ঘাস যোগ অল। কাউকে জিজ্ঞেস করলে বলবে যে কেমন আছেন, কুশলে আছি। এই যে কুশল, এই কুশল মানে কি? এই কুশল মানে হচ্ছে যথাযথ। আমি যথাযথ আছি, তার মানে যেমনটি থাকার কথা তেমনই আছে। এখন এই কুশলে আছি, তাহলে কুশল, তার সঙ্গে কুশল বিনিময় করতে হবে। এই কুশল মানে কি বিনিময় করব? মানে তার সে কেমন আছে, ভালো আছে না ঠিক আছে না বেঠিক আছে, এইগুলো যে আলাপ আলোচনা হবে আর কি। এবার দেখুন আমি লিখছি পাঞ্জাব যোগ ই সমান হলো পাঞ্জাবি। এখন পাঞ্জাব তো একটা প্রদেশ, আর পাঞ্জাবি আমার গায়ে আছে একটি পাঞ্জাবি, এটা একটি পোশাক। আমি একটি গল্প বলি। মানে এক বাবা ছেলেকে বলছে ঈদের 2 দিন আগে, আবুল কাশেম পাঞ্জাবিগুলো লন্ড্রিতে দিয়ে এসো। তো সে বলছে বাবা আমি তো পাঞ্জাবি পুড়িয়ে ফেলেছি। বলছে কেন? বাবা পাঞ্জাবি, তুমি তো আমাদের বই লেখা আছে যে পাঞ্জাবি আমাদের শত্রু, ওরা আমাদের মুক্তিযুদ্ধে আমাদের ক্ষতি করেছে। তো বাবা বললেন যে তোমাকে যে পাঞ্জাবির কথা বলেছি, এই পাঞ্জাবি আর ওই পাঞ্জাবি এক ছিল না। তাহলে পাঞ্জাবি বলতে আমরা শুধু যে পাঞ্জাবের অধিবাসী বুঝছি তা নয়, ওটাও বুঝি, কিন্তু আমি পাঞ্জাবি পরেছি, এটা তো পোশাক। সুতরাং এই শব্দটি এখন বলি শব্দ, কারণ পাঞ্জাবের সাথে এর সম্পর্ক নাও থাকতে পারে। এখন আমি লিখছি বাঁশি। বাঁশ, বাঁশ যোগ ই সমান হচ্ছে বাঁশি। এখন বাঁশিতে কি বাঁশ আছে? পুলিশ যে বাঁশি বাজায়, একজন যে কোনো বাহিনী যে বাঁশি বাজায়, ট্রাফিক পুলিশ যে বাঁশি বাজায়, রেফারি যে বাঁশি বাজায়, সে বাঁশিতে বাঁশ কোথায়? তা তো নেই। তাহলে যে বাঁশি আর বাঁশ এর মধ্যে পার্থক্য আছে। সুতরাং এটি রুড়ি শব্দ। আবার এই যে হাত যোগ ই সমান সমান হাতি। এখন হাতি, ওর হাত কোথায়? ও তো হাত নেই। সুতরাং হাতির সঙ্গে হাত যায় না। বাঁশির সঙ্গে, মানে অনেক ধরনের বাঁশি আছে তার সঙ্গে বাঁশ যায় না। কুশনের সঙ্গে কুশ মানে ঘাস যায় না। এরকমটা যদি ঘটে, এরকম যেমন যদি হয়, তাহলে আমরা সেগুলোকে বলবো রুড়ি শব্দ। এখন সন্দেশ, সম যোগ দেশ। সন্দেশ সম মানে সংবাদ, আর সন্দেশ মানে তো এক ধরনের মিষ্টান্ন।
এই যে গবেষণা, গো যোগ এ শোনা, গো মানে কি? গো মানে হচ্ছে গরু। গো মানে গরু। অনেকে হয়তো ভাবছে যে গরু বানানো ওকার দিলাম কেন? হ্যাঁ, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমার শিক্ষক আনিসুজ্জামান স্যার এই গরু বানানটি উনি ওকার দিয়ে পড়িয়েছেন আমাকে। আমরা প্রশ্ন করেছি, স্যার আপনি যে ওকার দিয়ে গরু বললেন, উনি বললেন হ্যাঁ, গরু, গো সম্পদ, গো বেচারা, এসব তো ওকার দিয়ে লিখতে হবে। আমরা জিজ্ঞেস করলাম, স্যার এটি কি আপনার গুরুজনরা লিখতেন? উনি বললেন হ্যাঁ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের গরু ওকার দিয়ে লিখতেন। এখন বাংলা একাডেমি 2014 সালে যে অভিধানটি বের করলো, আধুনিক বাংলা অভিধান, সম্পাদক জামিল চৌধুরী, এই জামিল চৌধুরী সাহেব চৌধুরী বানানটিও রস্বীকার দিয়েছেন। চৌধুরীতে রস্বীকার, দীর্ঘিকার নয়। এখানে গরু বানানে গরুকার দেওয়া আছে। এখানে ব্যাং বানানে বয়জফলা আকার অনুসার ব্যাং। এখানে পটল বানানে পট টয় ওকার ল পটল। এই যে তরি, ত রয় রস্বীকার তরি, আগে তো দীর্ঘিকার ছিল। তাহলে এখানে বানান কিন্তু যেটা যৌক্তিক, যেটা ব্যাকরণিক দিক থেকে ঠিক, সেই বানানটি কিন্তু এখন দেওয়া হয়েছে। এখন আমরা ক্লাসে বলার ফাঁকে ফাঁকে, পড়ানোর ফাঁকে ফাঁকে, অথবা যে বানান ক্লাস আমাদের হবে, সেখানে এগুলো আমরা গুছিয়ে বলে দিব। আগে পড়লেই ছিল প লয় লয় দীর্ঘিকার, এখন তো রস্বীকার হয়েছে। তো এইভাবে এখানে হাতি বানানটি রস্বীকার। আগে কিন্তু হাতি হয়াকার তয় রস্বীকারও ছিল, হয়াকার তয় দীর্ঘিকারও ছিল, কিন্তু এখন হবে না, এখন শুধু তয় রস্বীকার হাতি। যে বানানের প্রসঙ্গ নয়, আমার প্রসঙ্গ ছিল আমি এদিকে প্রকৃতি এর যে অর্থ খুঁজে পাই, আমার সাধিত শব্দের কিন্তু সে অর্থ খুঁজে পাই না, যে কারণে আমরা একে বলি রূঢ়ি শব্দ। তিন নম্বরে আমরা আসছি যোগ রূঢ় শব্দ। উচ্চারণটা হবে যোগ রূঢ় শব্দ। এই শব্দ এখন কিন্তু আর প্রত্যয় সাধিত নয়, এটি সমাস সাধিত। এতে সাধিত শব্দের সাথে, আগে ছিল প্রকৃতির, এখন হবে ব্যাস বাক্যের। ব্যাস বাক্যের অর্থ মিল থাকে না। আমি বলছি, যেমন মহা সমারোহে যে যাত্রা, এই ব্যাস বাক্য দিয়ে তৈরি হয়েছে মহাযাত্রা। এখন মহাযাত্রা মানে কি? মহাযাত্রা মানে হলো মরণ যাত্রা, অথবা শব যাত্রা, অথবা শ্মশান যাত্রা। তাহলে কোথায় আমার মহা সমারোহে যাত্রা, আর কোথায় মরণ যাত্রা? তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, সেদিন বারান্দাতে দাঁড়িয়ে থেকো, শেষ দেখাটা দেখতে পাবে। এই যে মহাযাত্রার সঙ্গে কোনো সমারোহের কোনো সম্পর্ক নেই। আবার রাজার পুত্র বা পুত, রাজার পুত, পুত মানে পুত্র, আমি সমস্ত পদ পাবো রাজপুত। এখানেই তো সমস্যা। যেই না
ব্যাস বাক্য দিয়ে তৈরি হয়েছে রাজপুত, কিন্তু এই রাজপুত মানে কিন্তু রাজার পুত্র নয়, রাজার পুত নয়। এই রাজপুত হচ্ছে একটা জাতি বিশেষ। ওই যে সম্রাট আকবর মানসিংহের বোনকে বিয়ে করেছিলেন, ওরা ছিল রাজপুত। ভারতের একটা প্রদেশের নাম ছিল রাজপুতনা, এখন নাম মহারাষ্ট্র, এর নাম ছিল রাজপুতনা। এই রাজপুতনার একটা মুচি, মেথর, ভিক্ষুক যেই হোক না কেন তাকে রাজপুত বলা হয়। এখন একজন নারী খুব সেজে গুজে একেবারে সিঁদুর শাখা পরে তো আছেন, তাই না? বলা হলো এক রাজপুত তোমার সঙ্গে কথা বলতে চাই। উনি ভাবলেন রাজপুত কথা বলবে, তাহলে তো সাধারণ বেশে কথা বলা ঠিক নয়। দেখা গেল কি এক মুচির ছেলে এসেছে, তো তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি রাজপুত? বলল হ্যাঁ, আমি তো রাজপুতনার অধিবাসী, তা আমাকে রাজপুত বলা হয়। এই যে রাজপুত একটা জাতি বিশেষ, রাজপুতনার অধিবাসী, কিন্তু ব্যাস বাক্য রাজার পুত্র, তাহলে ব্যাস বাক্যের সাথে ওই শব্দের অর্থের কোনো মিল এখানে আমরা পেলাম না। আবার এই যে পঙ্কে জন্মে যা, তাকে আমরা বলি পঙ্কজ। এখন পঙ্কজ মানে তো পদ্ম, আর পঙ্কে মানে কাদা। কাদা মাটিতে জন্মে তো অনেক কিছু, শাপলা শালুক, যে কোন দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে, কলমিলতা, শাপলা শালুক, শৈবালদাম, এসব কিছু তো পঙ্কে জন্মে। কিন্তু পঙ্কজ মানে হলো পদ্ম ফুল। আবার ভাত দেয় যে, তাকে কি বলে? তাকে সমস্ত পদ হচ্ছে ভাতার। এখন ভাতার মানে কি? এটা ওই যে যশোর অঞ্চলের দিকে ভাতার মানে হচ্ছে স্বামী। ময়মনসিংহ অঞ্চলের দিকে স্বামীকে স্বামীও বলে, আবার খসমও বলে। আমরা ময়মনসিংহ গীতিকায় দেখেছি, সেখানে আমরা একটা শ্লোক পাচ্ছি যে আজ বানাই তালের ফিডা, কাল বানাই খই, শিকাতে তুলি আর রাখে গামছা বান্ধা দই, এই মদন খাদ্য কত মদিনা বানাই, হাই রে পরাণের খসম ফিরা নাই যায়। এই যে খসম বলা হয়েছে স্বামীকে, ভাত দেয় যে, শুধু স্বামী ভাত দেয়? হোটেলের একজন বয়, সেও তো ভাত দেয়, আর কতজন ভাত দেয়। সুতরাং আর এখন তো যে সমস্ত মেয়েরা চাকরি করে তাদেরকে আসলে স্বামীর দ্বারা ভাত দেওয়া লাগে? তার ভাত তো সে নিজেই মানে ইনকাম করে খায়। এরকম করে ছেলে ধরে যে, এই যে ছেলে ধরা, আমরা বোধহয় বুঝতে পারছি উপপদ তৎপুরুষ সমাস আসছে, তাই না? উপপদ তৎপুরুষ সমাস আসছে, বহুব্রীহি সমাস আসছে, এগুলো অর্থ বদলে যাচ্ছে। অর্থাৎ ছেলে ধরা, সে তো একটা কি অপরাধী ব্যক্তি, ছেলে ধরা, সে কি মেয়ে ধরে না? বা সে কি শুধু ছেলে ধরে রাখে? না, সে তো চুরি করে। তাহলে এই যে চৌর্য বৃত্তির সঙ্গে ছেলে ধরার অর্থ মিলে গেল। কিন্তু ছেলে ধরে যে, ছেলে তো বাপেও ছেলেকে ধরে, দাদাও ধরে। শুধু ছেলে, বাবা মা যে ছেলে ধরে সে কিন্তু ছেলে ধরা নয়, ছেলে ধরা অন্য কিছু মিল করছে। এই কারণে এটাকে আমরা জোড় শব্দ হিসেবে চিহ্নিত করছি। আমরা এতক্ষণ ধরে অর্থগতভাবে বাংলা শব্দ যে 3 প্রকার সেটা নিয়ে আলোচনা করলাম। এবারে আলোচনা করব গঠনগতভাবে বাংলা শব্দ
দুই প্রকার। এক নম্বর হচ্ছে মৌলিক শব্দ। এ শব্দ শব্দকে ভাঙা যায় না, ভাঙা যায় না। এবং এই শব্দের পরিমাণই কিন্তু বাংলায় বেশি। এই শব্দ ব্যাকরণ দ্বারা নিয়ন্ত্রিত হবে না। তাহলে কি সাধিত শব্দ ব্যাকরণ দ্বারা নিয়ন্ত্রিত? আচ্ছা, একটা প্রশ্ন বলি, আগে কি ব্যাকরণের জন্ম না আগে ভাষার জন্ম? নিশ্চয়ই আগে ভাষা, পরে ব্যাকরণ। তাহলে ব্যাকরণ ভাষাকে নিয়ন্ত্রণ করে না, ভাষাই বরং ব্যাকরণকে নিয়ন্ত্রণ করে। এখানে নিয়ন্ত্রণের বিষয় নয়, ব্যাকরণটা হয়েছে ভাষাকে একটি সুন্দর করে বিশ্লেষণ করবার জন্য, ভাষাকে বুঝবার জন্য। ওটা কেটে ছিঁড়ে ভাগ বাটোয়ারা করে ওই শব্দ মূলত কি অর্থ দিচ্ছে, কোথায় তার জন্ম, কিভাবে এলো, কি তার প্রকৃতি প্রত্যয় ইত্যাদি, এই যে আমরা বিশ্লেষণ করি, এটাই হলো ব্যাকরণ। এখন মৌলিক শব্দ, এই যে মা, কতবার এসেছে এই শব্দটি? মা, বাবা, একে ভাঙা যায় না। মামা, এখন হয়তো কেউ ভাবছে মা যোগ মা, মামা, না, মামা একটি মৌলিক শব্দ, এটা তো তৈরি হওয়া শব্দ নয়। এই যে টুপি, হ্যাঁ, এই যে দোয়েল অথবা কাঠ, এই যে বক, এই যে মুড়ি, হ্যাঁ, এই যে খোকা বা খান, এসব তো মৌলিক শব্দ। এই যে গোলাপ, আলু। অর্থাৎ আমি কটা বলবো, আমরা যা কিছু চোখে দেখছি তার অধিকাংশই তো মৌলিক শব্দ। চোখ, কান, হাত, মাথা, যে আমার শরীরে আছে, এই যে পানি, মাটি, ওটা কিন্তু তৈরি হয়নি, মানে শব্দটা তৈরি হয়নি, এটাই নাম। অর্থাৎ আল্লাহ তাআলা যে বস্তুটি, যে জিনিসটি সৃষ্টি করেছেন, এর একটি নাম তো দিয়েছেন। এগুলোর অধিকাংশ কিন্তু মৌলিক শব্দ। এই যে নামগুলো, এর অধিকাংশই মৌলিক শব্দ। অধিকাংশ বলছি এই জন্য, কিছু তো সাধিত শব্দ আছে ওখানে। এক কথায় আমরা বুঝি যেই শব্দটাকে ভাঙার কোনো সুযোগ নেই। এখন হয়তো বলবেন কেউ কেউ, স্যার আমি কি করে বুঝবো কোনটা ভাঙা যায় কোনটা যায় না? আমি জবাব দিব, তাহলে আমার ভাঙাটাই শিখতে হবে। ভাঙা যেদিন আমি শিখবো সেদিন আমি মূলটা শিখে যাব। তাহলে আমাকে মূলটা জানতে হলে আগে ভাঙাটাই জানতে হবে। দুই নম্বর হচ্ছে সাধিত শব্দ। এই শব্দকে ভাঙা যায়, যাবে। অর্থাৎ আমি আরেকভাবে বলতে পারি, এটা হচ্ছে নির্মিত শব্দ। এখন পাঁচ প্রকারে শব্দ নির্মাণ করা যায়। শব্দ নির্মাণের পাঁচটি পদ্ধতি আছে, পাঁচটা ধরন আছে। ওকে
ওকে 5 ভাগে ভাগ করা যাবে। আমি লিখছি, বিস্তারিত লিখছি। প্রথমে হচ্ছে 1 নম্বর হলো ধ্বনি পরিবর্তনের মাধ্যমে শব্দ নির্মাণ। আমি কোথায় চলে গেছি? আমি যেহেতু সাধিত শব্দ পড়াচ্ছি, তাহলে এটা নির্মিত শব্দ। তাহলে এই শব্দটা নির্মিত হয় কিভাবে? এক হচ্ছে ধ্বনি পরিবর্তনের মাধ্যমে। এর দুটো প্রক্রিয়া আছে। 1 নম্বর হচ্ছে ধ্বনি পরিবর্তন, আর 2 নম্বর হলো সন্ধি। আমি উদাহরণ দিচ্ছি। ধ্বনি পরিবর্তন, এই যে আমরা লিখছি টপ টপ, কি হলো? টপাটপ। অথবা ফাল্গুন, এখান থেকে হলো কি? হলো ফাগুন। ফাগুন। তাহলে নতুন শব্দ তো এসছে তো। টপ টপ, এটা বৃষ্টির শব্দ। আবার টপাটপ, ওভাবে বৃষ্টি পড়তে পারে, কিন্তু শব্দটা চেঞ্জ হয়েছে। টপ টপ এর শ্রুতি এক ধরনের, আর টপাটপ ওটি আরেক ধরনের। ফাল্গুন এটি একটা শব্দ, আর ফাগুন কিন্তু আরেকটি শব্দ। এই শব্দটা একটু ধ্বনি পরিবর্তনের মধ্য দিয়ে আরেকটি শব্দ বাংলায় এসেছে। যেখানে আমি ফাল্গুন লিখছি, এর একটা অর্থ লিখছি, আবার ফাগুন লিখছি, ওর অর্থ লিখছি, কিন্তু শব্দটা দুটোই দিচ্ছি অভিধানে। তার মানে নতুন একটা শব্দ কিন্তু এসেছে। এবার সন্ধি দিয়ে আমি দেখাচ্ছি। এই যে পুনঃ যোগ নির্দেশ, আমি কি পাচ্ছি? পুনর্নির্দেশ। তাহলে পুনঃ নির্দেশ, এখানে দুটো শব্দ মিলে তৈরি হয়েছে পুনর্নির্দেশ। তাহলে অভিধানে পুনঃ নির্দেশ, পুনঃ একটি শব্দ হিসেবে আসবে, নির্দেশ আরেকটি শব্দ হিসেবে আসবে, আবার পুনর্নির্দেশ ওটি অন্য একটি শব্দ হিসেবে অভিধানে যুক্ত হবে। তো এরকম আমি যদি লিখি বিদ্যা যোগ উৎসাহী, তা আমি অভিধানে একবার লিখবো বিদ্যা, আবার এক জায়গায় লিখবো উৎসাহী, কিন্তু আরেকটি জায়গায় লিখবো বিদ্যোৎসাহী। সুতরাং এই অভিধানে এই 3টি শব্দ 3টি জায়গায় লেখা হবে, তার মানে ভিন্ন একটি শব্দ হিসেবে সেটা আসছে। তো সেখানে বিদ্যা মৌলিক শব্দ, উৎসাহী এটা আবার সাধিত শব্দ, উপসর্গ যোগে এসেছে। আবার বিদ্যোৎসাহী ওটি সন্ধি যোগে নির্মিত হয়েছে। এখানে দুটোই কিন্তু ধ্বনি পরিবর্তনের মধ্য দিয়ে, এই দুই প্রক্রিয়া ধ্বনি পরিবর্তনের মাধ্যমে নির্মিত শব্দ। দুই নম্বর হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। আমরা তো জানি যে প্রত্যয়, এই যে ফুট যোগ অন্ত, ফুটন্ত। তো অভিধানে এই 3টি শব্দ 3 জায়গায় লেখা হবে। যেখানে ফুট, আবার অন্য জায়গায় অন্ত, আবার কোথাও ফুটন্ত। তাহলে 3টি শব্দ 3টি জায়গায় লেখা হবে। এই ফুট হচ্ছে ধাতু, অন্ত এটা প্রত্যয়, আর ফুটন্ত হচ্ছে সাধিত শব্দ। এখন ওই যে বলেছিলাম কুশ যোগ অন,
কুশন। কুশের অর্থ, এটা একটা শব্দ, অন এটাও শব্দ নয়, প্রত্যয়, কিন্তু কুশন আরেকটি শব্দ। সুতরাং এই শব্দটি নির্মিত হয়েছে প্রত্যয় দ্বারা। আমরা যখন প্রত্যয় ক্লাস করব, এটা অনেক শব্দ আমরা পেয়ে যাব। তিন নম্বর হচ্ছে সমাস নিয়ে আসছে, সমাস সাধিত, সমাস সাধিত শব্দ। সমাস সাধিত, সমাস দিয়ে শব্দ তৈরি হয়, সমাস দিয়ে শব্দ তৈরি হচ্ছে। যেমন গোল নামক পাতা সমান সমান কি? গোল পাতা। গোল পাতা তো লম্বা, গোল পাতা লম্বা। আবার তাহলে গোল একটা শব্দ, নামক আরেকটি শব্দ, পাতা আরেকটি শব্দ, আর গোল পাতা কিন্তু একটা শব্দ। এখানে গোল পাতা শব্দটি সমাস দ্বারা তৈরি হয়েছে। তেমনি মোটর চালিত সাইকেল, তো মোটর সাইকেল। সিংহ চিহ্নিত আসন, তো সিংহাসন। জ্যোৎস্না শোভিত রাত, তাহলে সেটা জ্যোৎস্না রাত। কাঁচা অথচ মিঠা, কাঁচা মিঠা, এটা একটা শব্দ। হৃষ্ট মানে যেই হৃষ্ট সেই পুষ্ট, অথবা হৃষ্ট এবং পুষ্ট, হৃষ্টপুষ্ট। এভাবে করে সমাস দিয়ে শব্দ তৈরি হবে। হৃষ্ট একটা শব্দ, পুষ্ট একটি শব্দ। আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু, তো সিদ্ধ একটি শব্দ, আলু একটি শব্দ, আর আলু সিদ্ধ একটা শব্দ। ঘোড়ার ডিম, ঘোড়া একটা শব্দ, ডিম আরেকটি শব্দ, আর ঘোড়ার ডিম আরেকটি শব্দ। 4 নম্বর হচ্ছে উপসর্গ সাধিত শব্দ। একেবারে স্পষ্ট, এই যে প্র যোগ হলো ভাত, ভাত তো ভাত, ভাত একটি শব্দ, পুরো একটি উপসর্গ, আর আমার শব্দটা হচ্ছে প্রভাত। প্রভাতে উঠিল রবি লোহিত বরণ, প্রভাত মানে সকাল। সুতরাং ভাত যেখানে লেখা থাকবে অভিধানে, প্রভাত কিন্তু সেখানে থাকবে না, ওটি আরেকটি শব্দ, অর্থাৎ এটি নির্মিত শব্দ। এই যে অপ যোগ হচ্ছে মান, তো অপমান। মান যেখানে লেখা থাকবে নিশ্চয়ই সেই লাইনে অপমান লেখা থাকবে না, ওটি আরেকটি শব্দ। সুতরাং এটি নির্মিত শব্দ। 5 নম্বরে হলো শব্দ যোগে সাধিত শব্দ। এই শব্দ যোগে সাধিত শব্দ এটা দু প্রকার। একটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ, আমরা এটা জানি। দ্বিরুক্ত শব্দ, এই যে আমি লিখলাম মরা, যেই না এর পাশে আরেকটা মরা লিখছি, একটু ফাঁকা করে লিখলেও চলবে। মরা মানে মরে গেছে, মরা পড়ে আছে, কিন্তু মরা মরা মানে এখনো মরেনি। একেবারে মরা মানে তো মরে গেছে, আর মরা মরা মানে মরেনি। আচ্ছা, এই নেই, নেই মানে তো নেই, কিন্তু যেই না আরেকটা নেই আনছি, অমনি নেই নেই, তার নেই নেই ভাব, মানে আছে, মানে নেই এর মত একটি অবস্থা। আবার খাই, খাই মানে তো খাই, আরেকটি শব্দ যে আমি দিব, তার খাই খাই চেহারা, মানে খাই খাই চেহারা। আরেকটি খাই দিলে কিন্তু আর খাই না। তাহলে আমরা দেখতে পাচ্ছি
কুট একবার দিলে কি হয় আর কুট কুট দুবার দিলে কি হয়, ভন একবার দিলে কি হয় আর ভন ভন। এই যে খিট আর খিটমিট, সুতরাং বিরুপ্ত শব্দ, শব্দের পাশে আরেকটি শব্দ এসে বিরুপ্ত হয়ে একেবারে নতুন একটি অর্থ দিচ্ছে, নতুন একটি শব্দ তৈরি করে দিচ্ছে। শেষ কথা যেটা বলবো সেটা হলো বাগবিধি। আমি যেটাকে বলি একই শব্দের বিভিন্ন প্রয়োগ, যেমন আমি যে বলি মাথা, আচ্ছা মাথার পরে যদি আমি লিখি মাথা ধরা, একটা অর্থ হয়ে গেল। মাথা ধরা একটা শব্দ, মাথা ধরা মানে একটা কিছু বোঝাবে, রোগ বিশেষ। এবার যদি বলি মাথা মোটা, তাহলে কি এক হলো? এই যে চোখ, চোখ ওঠা, এটা রোগ, কিন্তু চোখ মারা ওঠা রোগ নয়। চোখ রাঙানো, চোখ ঠাটানো, চোখ তোলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি শব্দের পাশে শব্দ এসে নতুন শব্দ হচ্ছে। সেটা বিলুপ্ত শব্দ হতে পারে, সেটা বাগবিধিও হতে পারে। ধ্বনি পরিবর্তনের মাধ্যমে শব্দ হচ্ছে, সেটা ধ্বনি পরিবর্তনও হতে পারে, সন্ধিও হতে পারে। আর তো সমাসের মাধ্যমে, উপসর্গ যোগে, প্রত্যয় যোগে, এই 5টি পদ্ধতিতে শব্দ নির্মিত হয়। সাধিত শব্দ এই 5টি পদ্ধতিতে নির্মিত হয়। সাধারণত বিশেষ রিটেনে একটি প্রশ্ন আসে যে যে কি কি উপায়ে বাংলা শব্দ নির্মিত হয়, অথবা শব্দ গঠন কাকে বলে, শব্দ নির্মাণ কাকে বলে, শব্দ নির্মাণের পদ্ধতিগুলো আলোচনা করুন। আমরা যেটা বললাম, এখন আমি লিখছি উৎপত্তি। উৎপত্তিগত ভাবে, এটা একসাথে হবে, আলাদা হয়ে গেছে বলে হাইফেন দিয়েছি। উৎপত্তিগত ভাবে বাংলা শব্দ একসাথে লিখতেই হবে। উৎপত্তিগত ভাবে বাংলা শব্দ 5 প্রকার, আমরা সকলেই জানি, বহু আগ থেকেই জানি। ঠিক আছে, আমি তো বলেছি আমাদের বাংলা ভাষায় প্রায় 1,25,000 শব্দ আছে কাছাকাছি। এটা বাংলা একাডেমি যখন প্রথম প্রতিষ্ঠিত হলো তখন এই শব্দগুলো একভাবে গণনা করা হয়েছিল। তখন প্রফেসর এনামুল স্যার উনি কাজটি করেছিলেন। তো এখানে প্রথমে আসছি আমরা তৎসম শব্দ। তৎ মানে কি? তার মানে হচ্ছে এই শব্দের পরিমাণ কত? এই শব্দের পরিমাণ হচ্ছে 25%। মানে কি? শতাংশই লিখি আমি, 25%। কার 25%? 1,25,000 শব্দ বলেছি আমি, ওটা আমি না লিখলেও ওটা আমি বলেছি। এই মোট শব্দের প্রায় 25% হচ্ছে তৎসম। এটা হলো সরাসরি সংস্কৃত থেকে আগত। আমি সংস্কৃত বলবো, সবাই দেখবেন এর মধ্যে মনে হচ্ছে আমি বাংলায় বলছি। একদা, আমি কিন্তু সংস্কৃত বলেছি। বিন্ধারণ্যে, এই যে বিন্ধু অরণ্যে, সন্ধি করে বিন্ধারণ্যে, আমি বলছি সংস্কৃত কিন্তু মনে হচ্ছে বাংলা। একদা বিন্ধারণ্যে কস্যচিৎ ব্যাঘ্রস্য গলদেশে অস্থিখণ্ডং প্রবিষ্টাম সব পুনঃ পুনঃ যথাসাধ্যং চেষ্টিত্যাপ্যে তৌদু বহিষ্কৃত্যং ন অভবৎ। অথবা সুজলাং সুফলাং মলয়াজ শীতলাং শস্য শ্যামলাং মাতরম
শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনীম ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনীম সুহাসিনীম সুমধুর ভাসিনীম সুখদাং বরদাং মাতরম। আমি কিন্তু বলছি সংস্কৃত, এর মধ্যে মা আছে, শুভ্র আছে, জ্যোৎস্না আছে, পুলকিত আছে, যামিনী আছে, এইসব তো রয়েছে। বিদ্যাতঞ্চ নৃপত্যঞ্চ নৈব তুল্যং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্রে পূজ্যতে রূপ যৌবন সম্পন্ন নারী বিশালাকুল সম্ভবা বিদ্যাহীনা ন শোভন্তে নির্গন্ধা ইব কিংশুকা বিধা দদাতি বিনয়ং আলভতে বিনয়েন বশীকৃতং ভবেৎ। হ্যাঁ, আমি বলছি সংস্কৃত, এর মধ্যে বাংলা যে আছে সেটা আমরা বুঝতে পারছি। যখন রাজা বলছি, জ্যোৎস্না বলছি, পুলকিত বলছি, যামিনী বলছি, ফুল্ল বলছি, কুসুমিত বলছি, তখন মনে হচ্ছে তো এই তো বাংলাই তো। তার মানে এই বাংলা শব্দগুলো হুবহু ওখান থেকে চলে এসেছে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। এই মন্ত্র যখন পাঠ করে তখন আমরা দেখতে পাই যে মধ্যেই তো হ্যাঁ এর মধ্যে তো বাংলা শব্দ রয়েছে। এগুলোই হলো তৎসম শব্দ। এখন প্রশ্ন হলো আমরা বুঝবো কি করে যে কোনটা তৎসম, সেটা বোঝার একটা উপায় তো করতে হবে। আমি বলছি, এটা এতে আছে, কিসে আছে? এই তৎসম শব্দে আছে দীর্ঘই, দীর্ঘইকার, দীর্ঘউ, দীর্ঘৌকার, রি, অনুসার, বিসর্গ, মূর্ধন্য ন, মূর্ধন্য স, ইয়, ক্ষিয়, হম, এটা রেফ। এরপর হচ্ছে ফলা, এগুলো তৎসম শব্দে আছে। তাহলে যে ধর্ম, বর্ণ, ঋণাত্মক, ধনাত্মক, হ্যাঁ, এই যে নত্যবিধানের ওই কবিতাটা আমি বলবো আজকে। কবিতাটা হচ্ছে কণানিক্ষণ ফণাচিক্ষণ কণিকা গণিকা কান। যদিও এই ক্লাসটা আজকে নয়, এই ক্লাসটা অন্যদিন আমরা নিব, নত্যবিধানের ক্লাসটা আমরা অন্যদিন নিব। তো আমি বলছি, নিত্যই মূর্ধন্য ন দিয়ে একটা কবিতা আছে। কণানিক্ষণ ফণাচিক্ষণ কণিকা গণিকা কান উৎকুন্মন মণিকঙ্কন বানসান করলাম বিনাক কফনি লাবণ্য ফণি বণিক নিপুণ পানি চাণক্যপন মাণিক্যগণ বেণু বিনা বেণী বাণী গুন্তন ঘুন অনুমোৎকোণ বাণিজ্যকিন কোন পুণ্য গৌণ লবণ পণ্য ভণিতা শানিত সন স্থান সন্ধান আপন বিপণী ইন এই 50 নিত্য সিদ্ধ নকার এদের বিধির বাহিরে বাস। এছাড়াও আমি যদি খ নম্বরটি বলি, সন্ধি, সন্ধি সাধিত, যে তৎসম, তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ, এগুলো কিন্তু তৎসম শব্দ। তাহলে এই যে বিদ্যালয়, এই যে মহালয়, বস্ত্রালয়, অগ্নাশয়, অগ্নুৎপাত ইত্যাদি, অভ্যুদয়, অত্যাচার, কর্ষধাম, এই সব তো কটূক্তি, মরুদ্যান, পরীক্ষা, এসব তো সন্ধি সাধিত শব্দ। তাহলে এগুলো সব তৎসম শব্দ। এবং এই সন্ধি সাধিত শব্দ তো হাজার হাজার খুঁজে পাওয়া যাবে, তাই না? এগুলো তৎসম শব্দ। তাছাড়া এই যে তৎসম উপসর্গ আছে 20টা, প্র, পরা, অপসমনি, অব, অনুনির, দুর্বি, সু, উৎপরি, প্রতি, অধি, অতি, অভি, অপি, উপ, আ, এই যে 20টা উপসর্গ দিয়ে যেসব শব্দ আছে, আমি যতদূর জানি শুধু প্র
শুধু প্রো দিয়ে, পয়রফলা প্রো, এইটা দিয়ে একটা বই আছে বাংলা একাডেমির, এত মোটা একটা বই, তার প্রত্যেকটা শব্দে পয়রফলা দিয়ে শব্দটা মানে বইটা তৈরি হয়েছে। একটা উপসর্গ দিয়ে যদি এত শব্দ তৈরি হতে পারে, তাহলে 20টি উপসর্গ দিয়ে না জানি কত হাজার শব্দ তৈরি হবে। তাহলে তৎসম শব্দের যে বহর, আমরা এই এতটুকু সময়ের মধ্যে আমরা কতগুলো তৎসম শব্দের সন্ধান পেয়েছি? আমরা প্রায় 30,000-এর কাছাকাছি তৎসম শব্দের সন্ধান আমরা পেয়েছি। জীবন বলো। আমরা অর্ধ তৎসম শব্দ খুঁজে পাই, এটি ওই 1,25,000 শব্দের প্রায় 5%। এটা কি? এটা হচ্ছে সংস্কৃত থেকে সামান্য পরিবর্তনের মধ্য দিয়ে আগত, বাংলায় আগত। এখানে একটু পরিবর্তন হয়েছে, কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে। আচ্ছা, সংস্কৃতটা কি? আমরা জানি আজ থেকে প্রায় 5,000 থেকে 5,500 বছর আগের কথা। তখন আর্যরা ভারতবর্ষে এসেছিল, একটা গ্রুপ চলে গেল ইরানে, একটা ভারতে গেল। এই আর্যরা এসে প্রথম যে কাজটি করে সেটা হচ্ছে ভাষাকে পরিবর্তন করে, ভাষায় হাত দেয়। এমন ভাবে সংস্কার করেছে তারা, এবং তাদের সেই ভাষার নামই হয়ে গেছে সংস্কৃত, মানে সংস্কারকৃত। এই সংস্কৃত থেকেই এই অর্ধতৎসম শব্দ এসেছে, কিন্তু কিভাবে? সরাসরি নয়, মা ডাইরেক্ট মা হিসেবে আসেনি, একটু পরিবর্তনের মধ্য দিয়ে অন্য শব্দ এসেছে, সেগুলো আমি লিখছি। আমি ছোট্ট একটু মানে কয়েকটা শব্দ আমি একটু ছন্দ মতো করে দিচ্ছি। কুৎসিত থেকে কুৎসিত, কুৎসিত আধার, কুৎসিত আধার কেষ্ট কুমার গিন্নি চোখে কামার। গিন্নি এসেছে বিসিএস এ, নানান পরীক্ষায় গিন্নি এসেছে, একাধিকবার এসেছে। কুৎসিত আধার কেষ্ট কুমার গিন্নি চোখে কামার। কবিতা, কবিতা কিন্তু মূল শব্দ ছিল ঘৃণা, এখন হয়েছে ঘেন্না। ছিল কদলি, হয়েছে কলা। ছিল গাত্র, হয়েছে গতর। কুৎসিত আধার কেষ্ট কুমার গিন্নি চোখে কামার, ঘেন্না কলা গতর গাধা তারাচন্দর চামার। আচ্ছা, চামারটা কেন দিলাম? চামার তো তদ্ভব শব্দ,
এই চামারটা না দিলে যে আমার মেলে না, কবিতা মেলে না, এই জন্য দিয়েছি, আবার আন্ডারলাইনও করে দিয়েছি, তার মানে ওটা হবে না। জ্যোৎস্না থেকে জ্যোৎস্না। কুচ্ছিত আধা কেষ্ট কুমার গিন্নি চোখে কামার, ঘেন্না কলা গতর গাধা তারা চন্দর চামার, শ্রী সেরাদ্য জ্যোৎস্না জয়ী ছাতাপত্তর রতন, মিশে মৎসব নেমন্তন্ন পেন নাম পেট যতন। পরাণ পীড়িত তৎসম শব্দের মূর্ধন্য হবে, কিন্তু অর্ধ তৎসমতে হবে না। তৎসম শব্দে কিন্তু চন্দ্রবিন্দু হবে না, চন্দ্রবিন্দু দিয়ে তৎসম শব্দ নেই। পরাণ পীড়িত মিত্রের ষাঁড় ভ্রষ্টম পুত্তুর, রোদ্দুর শব্দটি অনেক জায়গায় এসেছে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছিল। তাহলে পরাণ পীড়িত মিত্রের ষাঁড় ভ্রষ্টম পুত্তুর, তন্তর মন্তর পুরুৎপাত্তর শুরু জোরদ্দুর। অস্তর শস্ত্র সোনা লোহা শত্রুর যন্তর, ইঁদুর বাঁদর তেদর হাঁসের সিঁদুর মাত্র। আমি আবার একটু পাঠ করছি। অর্ধ তৎসম শব্দ। কুচ্ছিত আধার কেষ্ট কুমার গিন্নি চোখে কামার, ঘেন্না কলা গতর গাধা তারা চন্দর চামার, শ্রী সেরাদ্য জ্যোৎস্না জয়ী ছাতাপত্তর রতন, মিশে মৎসব নেমন্তন্ন পেন নাম পেট যতন। পরাণ পীড়িত মিত্রের ষাঁড় বষ্টম পুত্তুর, তন্তর মন্তর পুরুৎপাত্তর শুরু জোরদ্দুর। অস্তর শস্ত্র সোনা লোহার শত্রুর যন্তর, ইঁদুর বাঁদর তেদর হাঁসের সিঁদুর মাত্র। এখন সিঁদুর থেকে সিঁদুর, মাত্র থেকে মাত্র, হংস থেকে হাঁস। কিন্তু ওই যে চামার শব্দটি তদ্ভব শব্দ, কিন্তু এখানে আনা হয়েছে মেলানোর জন্য।
আমরা এখন জাস্ট একটু আলোচনায় আসছি। তদ্ভব অথবা বাংলা অথবা খাঁটি বাংলা শব্দ। একটা ভ্রান্তি আছে, অনেকেই মনে করেন, এখনো মনে করেন যে খাঁটি বাংলা মানে দেশি শব্দ। কিন্তু কি করে খাঁটি বাংলা কি দেশি শব্দ হয়? আচ্ছা, একটা লোহা মাটির নিচে পড়ে আছে, দীর্ঘদিন ধরে পড়ে আছে, ওইটাকে খাঁটি করতে হলে কি করতে হবে? ওটাকে পোড়াতে হবে, ওটা পুড়িয়ে একেবারে মানে নিখাত জিনিসটা বের করে আনতে হবে। তাহলে এই যে আর্যদের ভাষা, তারা একটাকে সংস্কৃত করলো, আর মানুষের মুখের ভাষাকে তারা সংস্কৃত করতে পারলো না। বইয়ে সংস্কৃত করা যায়, মুখের ভাষা কি চেঞ্জ করা যায়? কেউ যদি বলে যে বাংলাদেশের সব মানুষের, এই যে নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, চিটাগাং, সিলেট, সব অঞ্চলের ভাষা, ময়মনসিংহের ভাষাকে আমি একবারে পরিশীলিত, আমি যেভাবে বলছি এরকম করে আমরা করে দিব, পারবে? এটা একটা অসম্ভব ব্যাপার। সুতরাং আর্যরা বইয়ের ভাষাকে সংস্কৃত করতে পেরেছিলেন, কিন্তু মুখের ভাষাকে পারেনি। মুখের ভাষাটা নদীর ধারার মতো প্রবাহিত। কালক্রমে এই মুখের ভাষা প্রাকৃতিক রূপে এর নাম হয়ে যায় প্রাকৃত ভাষা। প্রাকৃতর মধ্য দিয়ে এখন বাংলায় এসেছে। তাই এই ভাষার নাম হচ্ছে তদ্ভব, এর নাম হচ্ছে বাংলা শব্দ, এর নাম হচ্ছে খাঁটি বাংলা শব্দ। এর পরিমাণ কত? ব্যাপক পরিমাণ, একেবারে 60%। এর উৎপত্তিটা কোথায়? আমি বলছি, এর উৎপত্তি আছে। এটা হচ্ছে উৎপত্তি হলো বঙ্গ কামরূপী অথবা অপভ্রংশ অথবা অবহট্ঠ অথবা মাগধী প্রাকৃত অথবা গৌড়ীয় প্রাকৃত। এর উৎপত্তিটা কোথায়? এগুলো সব এর উৎপত্তি। তবে বাংলাপিডিয়া বলছে এই ভাষা নাকি বঙ্গ কামরূপী থেকে এসেছে। মূলত প্রাকৃত ভাষা, কিন্তু তার তো একটা নাম আছে নাকি? প্রাকৃতর তো একটা নাম আছে, একটা জায়গা থেকে তো এসেছে। এই ভাষা প্রায় 60% কিভাবে এসছে? যেমন হস্ত, হত্থ, হাত, বিবাহ, বিভা, বিহা, বিয়া, বিয়ে, সামন্ত পাল, সামন্ত আল, সাঁওতাল, নানান ভাবে চেঞ্জ হতে হতে মানে এই যে মানে ফুটবলের মতো গোড়াতে গোড়াতে এসছে ভাষাটা। তো এর নাম হচ্ছে খাঁটি বাংলা শব্দ, এর নাম হচ্ছে বাংলা শব্দ। এই শব্দে কখনোই দীর্ঘইকার দেওয়া যাবে না। আমি তো বলেছি তৎসম শব্দ ছাড়া আর কোনো শব্দে দীর্ঘইকার দেওয়া যাবে না, দীর্ঘকার দেওয়া যাবে না। তাহলে যেই শব্দটিতে রস্যকার আছে, আমি বুঝবো এটি আর যাই হোক না কেন, এটা তৎসম শব্দ নয়। এটা হয় বিদেশি, নয় দেশি, নয়তো বাংলা শব্দ। বাংলা মানে তথ্য, বাংলা মানে খাঁটি বাংলা, বাংলা মানে এই যে তদ্ভব শব্দ। এটা এত বড় যে এটা নিয়ে আলোচনার আর সুযোগ নেই, আর এটা পরীক্ষায় ওভাবে দেওয়াও হয় না, আসেও না। আমি চলে যাচ্ছি 4 নম্বর, দেশি শব্দ। আচ্ছা, দেশি শব্দ বলা হলো কেন? এটা এর পরিমাণ 2%, প্রায়
প্রায় 2% অবশ্য, প্রায়টা আমি লিখছি না। এটা এর উপর থেকে এসছে দক্ষিণ ভারতের কোল, ভিল, মুন্ডারিদের ভাষা থেকে আগত। এখন প্রশ্ন হলো, কথা দুরকম হয়ে গেল। আমি বলছি দেশি শব্দ, আবার বলছি দক্ষিণ ভারতের কোল, ভিল, মুন্ডারিদের থেকে আগত। বিষয়টা কেমন হয়ে গেল? হ্যাঁ, যে কালে দেশি শব্দ বলা হয়েছিল সেই কালে ভারত বিভক্ত হয়নি, এই বাংলা ভারতের অন্তর্ভুক্ত ছিল, একই দেশ ছিল, তাই দক্ষিণ ভারতকে নিজের দেশ বলা হয়েছে, ওটাকে বাইরের ভাষা হিসাবে বলা হয়নি। আচ্ছা, তাই যদি হয় তাহলে এখন হিন্দি ভাষাকে বিদেশি শব্দ বলা হবে কেন? দক্ষিণ ভারতের ভাষাকে যদি বিদেশি শব্দ বলা না যায়, দেশি শব্দ বলা হয়, তাহলে হিন্দিকে কেন আমি বিদেশি শব্দ বলবো? কারণ আছে। কারণ হচ্ছে যে এই শব্দগুলো যারা ব্যবহার করতেন ওনারা দক্ষিণ ভারত থেকে এসে বাংলাদেশে বসবাস করেছেন, আর চলে যাননি। বোঝা গেছে? কিন্তু হিন্দি ভাষী যারা, ওরা বাংলাদেশে বসবাস করেন না, ওনারা বাংলাদেশে এসে মিশে যাননি বাঙালির সাথে, ওনারা হিন্দি ভাষী রয়ে গেছেন। এই জন্য হিন্দি ভাষী তৎকালীন ভারতবর্ষে এক দেশ হওয়া সত্ত্বেও হিন্দি ভাষাকে আমরা দেশি শব্দ বলি না। এটা হচ্ছে মূল কথা। তো আমি এই শব্দের একটি চমৎকার একটি ছন্দ বদ্ধ করে আমি কিছু শব্দ লিখে দিই। দেশি শব্দ লিখছি, আমি শিরোনাম দিলাম না। কাতলা কামড়, কুলকে কয়াল, কয়লা কাটা কুড়ি। কাতলা কামড়, কলকে কয়াল, কয়লা কাটা কুড়ি। কুড়ি মানে 20, 20। কয়াল হচ্ছে লেবার, লেবারকে কয়াল বলা হয়, মানে একটা শব্দ আছে। কলকে তো হুকর কলকে। কাতলা কামড়, কলকে কয়াল, কয়লা কাটা কুড়ি, কাঙাল কুড়ে আলু কুলো, আড্ডা কানে ছুরি। খালুই খাঁদা, খুসনি খাঁচা, খেয়া খড় খাড়। খুকি খোঁজ, খোপা খোঁটা, গামছা ডোরা গা। গঞ্জ গুমর গজার ঘাট। এই যে টাঙ্গাই,
টাঙ্গারি মানে হচ্ছে ছোট কোদাল, ছোট ছোট কোদাল, পেঁয়াজ রসুন ইত্যাদি নিড়ানো হয় সেই কোদাল দিয়ে, ওকে টাঙ্গারি বলে। কাতলা কামড় কলকে কয়াল কয়লা কাঁটা কুড়ি, কাঙাল কুড়ে আলু কুলো আড্ডা কানে ছুরি, খালুই খাঁদা কুসনি খাঁচা খেয়া খড় খাড়, খুকি খোঁজ খোপা খোটা গামছা গোড়া গাড়, গঞ্জ গুমট গজার ঘাট, ঘুম ঘুমটা টাঙ্গারি, চাটাই চট, চাল চিমটা, চাপচঙ্গা, চাঙ্গারি। চাঙ্গারি হচ্ছে বাঁশের তৈরি এক প্রকার ঝুড়ির মতো আর কি, কিন্তু ঝুড়ি নয়, ওটা হচ্ছে চটা তুলে বানানো, চাল ডাল ধোয়া হয়, মানে ছিদ্র নাই, ছিদ্র নাই, ওর নাম হচ্ছে চাঙ্গারি। আবার ওই যে কবরের উপরে যে বাঁশের চেরিটা দেওয়া হয় ওটার নামও চাঙ্গারি। কাতলা কামড় কলকি কয়াল কয়লা কাঁটা পুরি, কানাল পুড়ে আলু কুলো আড্ডা কানে ছুরি, খালুই খাঁদা কুসনি খাঁচা খেয়া খড় খাড়, খুকি খোঁজ খোপা খোটা গামছা গোড়া গাড়, গঞ্জ কুমোর গজার ঘাট, ঘুম ঘুমটা টাঙ্গারি, চাটাই চট চাল চিমটা চাপচঙ্গা চাঙ্গারি। জলপাই নিয়ে একটু মতভেদ করেছেন কেউ কেউ, আমি দিচ্ছি, তো দিলাম, কোথাও কোথাও একটু মতভেদ আছে। চুলা চিলা ছুটি ছাই ছাল জলপাই ছড়ি, চুলা চিলা ছুটি ছাই ছাল জলপাই ছড়ি, জাঁতা জারুল ঝাপসা ঝিলিক ঝাঁটা ঝুড়ি দড়ি। এই যে টোপর, টোপর শব্দটি বিসিএস রিটেন 35 এসছে, তারপরে আরো একবার এসেছে, টোপর শব্দ কয়েকবার এসেছে। ঝাপ টোপর, টেক ট্যাংরা, এই ট্যাংরা মানে হচ্ছে চিকনা চাকনা আর কি। ঝাপ টোপর টেক ট্যাংরা, ঝিঙা ঝাল ঝোল, ঝোল শব্দটি ঢাকেন ভাষীতে এসেছিল পড়তে পরীক্ষায়। ঝাপ টোপর টেক ট্যাংরা ঝিঙা ঝাল ঝোল, ডিঙা ডাঙা ডাব ডাগর, ঢেকি ঢাল ঢোল। ঢেকিটা আবার হিন্দি ভাষীরা দাবি করে এটা নাকি তাদেরই ভাষা। তো যাকে আমরা পেয়েছি, আমরা বিভিন্ন বইয়ে ঢেকি শব্দ দেশি পেয়েছি। চুলা চিলা ছুটি ছাই ছাল জলপাই ছড়ি, জাঁতা জারুল ঝাপসা ঝিলিক ঝাঁটা ঝুড়ি দড়ি, ঝাপ টোপর টেক ট্যাংরা ঝিঙা ঝাল ঝোল, ডিঙা ডাঙা ডাব ডাগর ঢেকি ঢাল ঢোল।
ডাসা তেঁতুল দর দরজা ধন দল পেট পোনা। নেড়া বক ফিঙে দোয়েল বোচা বাদুর কানা। এই কানা শব্দটিও আমি মেলানোর জন্য এনেছি। ধুতি ধামা পাল পাতিল মূর্তি মুড়ি বাতাসা। মটকা মাঠ শিকড় মই সরকি লাঠি ভরসা। ভরসাটাও মেলানোর জন্য দিয়েছি, ভরসা অ্যাকচুয়ালি হিন্দি শব্দ, তবু দিলাম না, মিলতে তো হবে। এখন বলছি এই যে সরকি, সরকিটা হচ্ছে একটা নিক্ষেপ করার একটি বর্ষা জাতীয় একটা অস্ত্র। তা আমি বলি আবার দেশি শব্দ বলছি। কাতলা কামড় কলকে কয়াল কয়লা কাঁটা কুড়ি। কাঙাল কুড়ে আলু কুলো আড্ডা কানি ছুরি। খালুই খাঁদা খুসনি খাঁচা খেয়া খড় খাড়। খুকি খোঁজ খোপা খোটা গামছা গোড়া গাড়। গঞ্জ গুমট গজার ঘাট ঘুম ঘুমটা টাঙ্গারি। চাটাই চট চাল চিমটা চাপচঙ্গা চাঙ্গারি। চুলা চিলা ছুটি ছাই ছাল জলপাই ছড়ি। জাঁতা জারুল ঝাপসা ঝিলিক ঝাঁটা ঝুড়ি দড়ি। ঝাপ টোপর টেক ট্যাংরা ঝিঙা ঝাল ঝোল। ডিঙা ডাঙা ডাব ডাগর ঢেকি ঢাল ঢোল। ডাসা তেঁতুল দর দরজা ধুন দল পেট পোনা। নেড়া বক ফিঙে দোয়েল মোচা বাদর কানা। ধুতি ধামা পাল পাতিল মূর্তি মুড়ি বাতাসা। মটকা মাঠ শিকড় মই সরকি লাঠি ভরসা। এ হচ্ছে দেশি শব্দ। এটা আবার নিজেরা করবে, আবৃত্তি করে মোবাইলে শুনবে বেশি বেশি। মানে এগুলো এই শব্দগুলো আমি যা দিচ্ছি এগুলো নিজেরা রেকর্ড করে যদি বারবার একটু শোনা হয়, তাহলে ২-১০ বার শুনলে তো ওই শব্দটা সামনে এলে না পারার আর কোনো কারণ থাকে না। এখন আমি চলে যাব বিদেশি শব্দে। আমরা যদি যোগ করি ৩০% তৎসম, ৫% তথ্য ৩৫, ৬০% হচ্ছে বাংলা শব্দ তদ্ভব শব্দ। আবার বলছি ২৫% তৎসম, ৫% অর্ধ তৎসম, আর ৬০% তথ্য। তাহলে ৯০ গেছে। আর ২% হচ্ছে দেশি, তাহলে ৮% হবে বিদেশি। বিদেশি শব্দ এটা হচ্ছে ৮%। প্রায় প্রায় বলছি সব জায়গায় প্রায় হবে, তবে এই জায়গাটা একটু বর্ধনশীল, কারণ প্রতিনিয়ত ইংরেজি শব্দ, আগে যেমন রাষ্ট্রীয় কারণে মোগল পাঠানরা শাসন করেছিল বলে ফার্সি শব্দ ব্যাপকভাবে বাংলায় এসেছিল। এখন আমাদের এই যে সমাজ তো অধিকাংশ মানুষ সমাজ তো বলে না, সোসাইটি বলে, তা আমাদের সমাজে এত বেশি ইংরেজি শব্দ প্রচলিত যে সাধারণ মানুষ এটা জেনে ফেলে, মানে জানে। যেমন অ্যাডজাস্টমেন্ট, অ্যাকচুয়াল, এই যে ভোট শব্দটা কে না জানে? ভোট কি বাংলা? প্রতিনিয়ত শব্দ বাংলায় ঢুকছে, অনুপ্রবেশ হচ্ছে। তাহলে বিদেশি শব্দের পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তবু আনুমানিক ৮% আমরা বলবো, ওটা একটা গণনা যেহেতু হয়েছিল। তবে মনে রাখতে হবে
প্রতিনিয়তই বিদেশি শব্দ বাংলায় ঢুকে পড়ছে, বিশেষ করে ইংরেজি। এখানে সবচাইতে ইম্পর্টেন্ট যে শব্দটা সেটা হচ্ছে পর্তুগিজ শব্দ। আমি বলে দিচ্ছি, পর্তুগিজ শব্দ। বিদেশি শব্দ কেন এসেছে সে আর বললাম না, এটা তো অনেক ছোট ক্লাসে বলতে হয়। এখানে সবাই জানে বিদেশি শব্দ রাজনৈতিক কারণে, ব্যবসায়িক কারণে, সাম্রাজ্যবাদী কারণে, বিভিন্ন কারণেই তো এসেছে। তবে এইটা ঠিক যে বাংলা ভাষায় যত শব্দ এসেছে তার লেটেস্টটাই হচ্ছে বিদেশি, লেটেস্টটাই বিদেশি। আর যত জাতি এই বাঙালির মধ্যে এসে মিশেছে, বাঙালি তো মিশ্রণ জাতি। যে অস্ট্রিকরা এসেছে, অস্ট্রিকরা তো চীনের মধ্য দিয়ে এসেছিল। এরা তারপরে ভিড্রিট এসেছে, তারপরে মঙ্গোলীয়রা এসেছে, তামিলরা এসেছে, কিন্তু সবার শেষে এসছে কারা? এসছে মুসলিমরা। মুসলিম এসছে ডাচ, পর্তুগিজ, এসেছে ইংরেজ, অনেক পরে এসেছে। এই জন্য এই ভাষাটাও পরে এসেছে। আর মুসলমান তো এসে ফিরেই যায়নি, মুসলমানরা বিয়ে করেছে এখানে, করে তাদের এই মানে এই জাতির সাথে মিশে গিয়ে শঙ্কর জাতিতে পরিণত হয়েছে। পর্তুগিজ শব্দ ইস্পাত, আলপিন, আলমারি, পিস্তল। ইস্পাত, আলপিন, আলমারি, পিস্তল। বর্গা, পেরেক মার্কা। আলকাতরা, মাস্তুল। হ্যাঁ, আলকাতরা শব্দটা আরবিতেও আছে, কিন্তু এখানেও আছে। বরাদ, জানালা, চাবি, ফিরিঙ্গি, পাদ্রি। ফরমা নিলাম হলো ইংরেজি মাইরি। হলোটা বাইরে থেকে দিয়েছি, আন্ডারলাইন করেছি। গস্তা, গস্তা মানে হচ্ছে একটু খারাপ শব্দ, বেশ্যা, প্রস্টিটিউট। গস্তা, কাবাব, কপি, বালতি, গামলা। আমার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার নিজের ভাগিনা ওই বালতি শব্দটা এসেছে, পারেনি। তো ওইবার আর মাত্র 8 জন টানলে ও চান্স পাবে। কমার্সে 8 জন আর টানলো না, ও চান্স হলো না। তাহলে আমি কি বুঝলাম? এই বালতিতেই ও খেয়েছে। বালতিটা পারলেও চান্সটা হতো। অবশ্য পরের বার সে 3rd হয়েছে। যাই হোক, অভিশাপ মানে সাথে বর হয়েছে হয়তো বা, তবু
এইটা সত্য, এক বালতি না পারার কারণেই আমি মনে করেছি যে চান্স পাই। গোস্তা কাবাব কপি বালতি গামলা। গুদাম গির্জা যিশু। একটু খেয়াল করবে সবাই, আমি বিদেশি শব্দের বানান কিন্তু সব রসিকার দিচ্ছি। গুদাম গির্জা যিশু বারান্দা বেহালা। কাতান কামিজ ফিতা। পাউরুটি পেয়ারা। সাবান তোয়ালে আয়া কামরাই কেদারা। অন্তঃস্থটা তো আর ওখানে নেই, বিভক্তি। মজার ব্যাপার হলো অনেকেই মনে করে যে কেদারা নাকি বাংলা শব্দ। তাহলে পর্তুগিজ কোনটা? চেয়ারের বাংলা হচ্ছে উচ্চ আসন বা উঁচু আসন, ইংরেজি চেয়ার, পর্তুগিজ হচ্ছে কেদারা। অনেকে না বুঝে বলে আরাম কেদারা হচ্ছে বাংলা শব্দ। কেদারা পর্তুগিজ শব্দ। কাতান কামিজ ফিতা পাউরুটি পেয়ারা সাবান তোয়ালে আয়া কামরাই কেদারা। রসকারটা এভাবে দিলে বাংলা একাডেমি বেশি গ্রহণ করে। করিল পাচার বোমা বোম্বেটে মিস্ত্রি। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভবত 1998 বা 99 সালের দিকে ক্ষয় ইউনিটে বোম্বেটে শব্দটা এসেছিল, আমার মনে আছে। করিল পাচার বোমা বোম্বেটে মিস্ত্রি। বোতাম বাসন আতা। আনারস স্ত্রী। সেই স্ত্রী আবার এসেছে। আচার, এই আচারটা হলো ওই যে আমের আচার, বিভিন্ন আচার। যে আচার সালসা পেঁপে। পেঁপে এই সালসাটা কি? এই বিভিন্ন ফলের জুস টুস দিয়ে এক প্রকার বলবর্ধক মানে ঔষধ জাতীয় শরবত তৈরি হয়, এর নাম সালসা। অনেক যুবা পুরুষ বিয়ের আগে কয়েক ফাইল খেয়ে নেন। আচার সালসা পেঁপে, ইংরেজি জব্দ, কবিতার সুরে সুরে। পর্তুগিজ শব্দ। এই তো। তাহলে ইস্পাত, আলপিন, আলমারি, পিস্তল, বর্গা, পেরেক মার্কা, আলকাতরা, মাস্তুল, গরাদ, জানালা, চাবি, ফিরিঙ্গি, পাদ্রি। ফর্মা নিলাম হলো ইংরেজি মাইরি। গস্তা কাবাব কপি বালতি গামলা। গুদাম গির্জা যিশু বারান্দা বেহালা। কাতান কামিজ ফিতা পাউরুটি পেয়ারা সাবান তোয়ালে আয়া কামরায় কেদারা। করিল পাচার বোমা বোম্বেটে মিস্ত্রি। বোতাম বাসন আতা আনারস স্ত্রী।
আচার সালসা পেঁপে ইংরেজ জব্দ, কবিতার সুরে সুরে পর্তুগিজ শব্দ। আমি বলেছিলাম যে আমার ভাগিনা ওই বালতি পায়নি। এখন এখানে এই যে লোহা লক্কর জাতীয় অনেক কিছু কিন্তু আছে, তাই বলে শুধু ওই বলে চালিয়ে দিলে হবে না যে শুধু লোহা লক্করই আছে এখানে। এটা পড়তে হবে, ২-১০ বার তো পড়তেই হবে। এটা বারবার টেনে টেনে শুনতে হবে। এবারে আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ, সেটা হচ্ছে তুর্কি শব্দ। বাবা বাহাদুর, সওগাত লাশ, মোগল বাবুর্চি, কোরমা তালাশ। রেফ দেখে হয়তো অনেকে বলবে যে রেফ তো তৎসম শব্দে হয়, এগুলো মুখস্থ করে ফেলতে হবে, এখানে রেফ আছে। বাবা বাহাদুর, বাবা তো দুবার এসছে পরীক্ষায়, খুব বিসিএস দুবার এসেছে। বাবা বাহাদুর, সওগাত লাশ, মোগল বাবুর্চি, কোরমা তালাশ। কর্তা খান খোকা, বেগম খাঁ বাবু, কলি কামিন কাঁচি। এই কাঁচি হলো দড়ি, মোটা দড়ি। কুলি কামিন কাঁচি, কুর্নিশ কাবু। উর্দি, উজবুক শব্দটি একটি 1 বিসিএস এসছে, আরো অনেক জায়গায় এসেছে। উর্দি, উজবুক, চিক চাকু চকমক। তুর্কি দারোগা তোপ, যে তোপধ্বনি দেয়। আলখেল্লা চকমক। বাবা বাহাদুর, সওগাত লাশ, মোগল বাবুর্চি, কোরমা তালাশ, কর্তা খান খোকা, বেগম খাঁ বাবু, কুলি কামিন কাঁচি, কুর্নিশ কাবু। উর্দি, উজবুক, চিকচাকু চকমক, তুর্কি দারোগা তোপ, আলখেল্লা চকমক। এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ শব্দ। আমরা আমরা কিন্তু একেবারে যে বাংলা ভাষায় যত পর্তুগিজ শব্দ আছে, যত তুর্কি শব্দ আছে, সব যে দিতে পারছি এমনটি নয়। তবে এখান থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ যে শব্দ, সেগুলোকে আমরা পিক আপ করে এখানে আনছি। আশা করি এবং আমরা বিশ্বাস করি যে এর মধ্য থেকে সব কমন থাকবে ইনশাআল্লাহ। হিন্দি শব্দ তো অনেক,
তো আমি কিছু এখান থেকে বাছাই করে দিচ্ছি, এটাকে কবিতা করব না। কমলা, জিলিপি, ও তরকারিওয়ালাদের লাগাতার ছিনতাই রুখতে যদি টহলখানা চালু হবে। আন্ডারলাইন গুলো বাদ দিয়ে করতে হবে। চামেলি ডেরায় বিছানা, টুপি, ঝান্ডা ও ঠান্ডা পানির ব্যবস্থা হবে। অনেক কিছু বাদ পড়ছে। চিড়িয়াখানায় পহেলা, দোসরা, তেসরা কিছু ফালতু কাহিনী ঘটেছে। আমি যেগুলো লিখলাম বলছি, কমলা, জিলিপি ও তরকারিওয়ালাদের লাগাতার ছিনতাই রুখতে জলদি টহলখানা চালু হবে। চামেলি ডেরায় বিছানা, টুপি, ঝান্ডা ও ঠান্ডা পানির ব্যবস্থা হবে। চিড়িয়াখানায় পহেলা, দোসরা, তেসরা কিছু ফালতু কাহিনী ঘটেছে। আমি আবার বলছি, হিন্দি শব্দ তো অনেক, আমি সেখান থেকে কিছু শব্দ পিক আপ করেছি। কিছু শব্দ আমি কিছু খুচরা খাচরা শব্দের কথা বলছি, যেমন পাঞ্জাবি, শিখ তারকাদের চাহিদা বেশি। হলো, তাদের চেহারা ভালো, চাহিদা তো হবেই। আসল কথা হলো, এই যে শিখ, তারকা, চাহিদা, এই শব্দগুলো পাঞ্জাবি শব্দ। এই যে হাসনা হেনা, জুডো, ক্যারাতে, রিক্সা, হারিকিরি, এগুলো জাপানি শব্দ। হারিকিরিটা কি জিনিস? হারিকিরি হচ্ছে নিজের পেটে নিজে ছুরি মেরে আত্মহত্যা করা। হাসনা হেনা শব্দটা শুনে অনেকটা কেমন যেন ফার্সি ফার্সি মনে হয়, কিন্তু না, এটা হচ্ছে জাপানি শব্দ। আবার চা, চিনি, সাম্পান, চা, চিনি, সাম্পান, লিচু, সাম্পান, এইসব শব্দ সাংপাং থেকে যদিও সাম্পান এসেছে, এগুলো চীনার শব্দ। আমরা জানি লুঙ্গি, ফুঙ্গি হচ্ছে বর্মি শব্দ, মায়ানমারে বর্মি ভাষা চলে। এখন লুঙ্গি তো আমরা জানি গিট্টু দিয়ে পড়তে হয়, এখন আবার গিট্টু ছাড়াই লুঙ্গি এসেছে শুনছি। তো ফুঙ্গিটা কি? ফুঙ্গি হলো সন্ন্যাসী। ছোটবেলায় মনে করতাম যে লুঙ্গি তো নিচে পড়া যায়, ফুঙ্গি বোধহয় গায়ে দিতে হয়, কিন্তু না, ফুঙ্গি হচ্ছে সন্ন্যাসী। যে হরতাল, গুজরাটি শব্দ আমরা জানি। তো এরকম ছোট ছোট শব্দগুলো কি করতে হবে?
আমরা যে নবম দশম শ্রেণীর যে বোর্ডের ব্যাকরণটা আছে, এই ব্যাকরণ থেকে ওখানে যে শব্দ আছে পুরোটাই পড়ে ফেলতে হবে। ওখানে শব্দের উৎপত্তি করতে হবে। ওখানে কিছু মিশ্র শব্দ আছে, চৌহদ্দি, এই যে ডাক্তারখানা, তো এটা দুটো ভাষা থেকে এসছে। পলিটিক্স বা পুলটিক্স, দুটো শব্দ মিলে তো এটা এসছে। এই যে দোকানদার, এখন একটা শব্দের মধ্যে যদি দুটো শব্দ ঢুকে যায়, চৌকিদার, তাহলে চৌকি আর দার দুটো ভিন্ন শব্দ। তাহলে ওই জায়গাটা থেকে আমি যেটা বলছি, নবম দশম শ্রেণীর বোর্ডের যে ব্যাকরণ আছে সেখান থেকে এই ছোট ছোট যে শব্দগুলো আছে সব পড়ে ফেলতে হবে। তাতে কত সময় লাগবে? তো আধা ঘন্টা সময় লাগবে, ইনশাআল্লাহ তাতে আমাদের রপ্ত হয়ে যাবে। আচ্ছা, আমি একটু ফার্সি শব্দটা বলি। হ্যাঁ, বলি এই জন্য, ফার্সি শব্দটা এত বড়, এটা লিখে দিতে গেলে আপনাদের ক্রয় মূল্য বেড়ে যাবে, আমাদের তখন রেট বাড়াতে হবে। এখন আমি করতে চাচ্ছি কি, আমি এটা একটু তেলাওয়াত করে দিই, যাতে আপনারা এটা শুনে শুনে মোটামুটি, আমি তারপর কিছু টিপস দিব। আমি বলছি ফার্সি শব্দ। আফগান আস্তানায় আঙ্গুর বাগানে আসমানে চেয়ে আরামে আমেজে আয়না বিবি আন্দাজে আওয়াজ করছিলেন। তখন একতারার কারিগর ওস্তাদ কাবুলি কারখানায় কাগজের কারবারে কারচুপির ঘটনা বললেন। চশমা পরে চাকরি করত চালাক চাকর চশমখোর চাঁদা মিয়া। সে জামা পরে জবানবন্দির ভয়ে জায়গা জমি জামদানি ও জাজিম ফেলে জর্দা জাম ও ঝাড়ু নিয়ে জাদু বলে জিন্দাবাদ বলে জঙ্গলে পালালো। তেজি দরিয়ায় ভাসল তার দপ্তরের দালান দোকান, তাজা তরমুজ তক্তপোষ দরকারি তীর ধনুক দূরবীন ও দোতারা। তখন তোষামদি দরবেশ ও দর্জি দরাজ মিয়া দাঙ্গা করল। নওজোয়ান নামে খ্যাত নেমক হারাম নওরোজ খানের নামেও নালিশ হলো। সে পরোয়ানা পেয়ে পাজামা পাঞ্জাবি পরে নামাজ শেষে পর্দার আড়ালে থাকা তার পছন্দের পরিবাণুকে পলকহীন দেখল। তারপর পশমের পোশাক পরে পোলাও খেয়ে তার পালোয়ান পেয়াদাকে পোদ্দারি ও পাপোশ এবং পেশকারকে পাইকারি পেশা ও পুলের দায়িত্ব দিয়ে নাস্তার নমুনা ও নরম নিম ফল নিয়ে পাঞ্জাব পরগনার পর্চা পাড়া ছেড়ে নসিবের উদ্দেশ্যে নোঙর তুলল। বিবিকে বকশিস হিসেবে বিরিয়ানি, বাগান, বাগিচা, বেতার, বিমা ও বালিশ দিল। বখরা বন্দরে বাদামের বাজারে বনেদি বাসিন্দারা বাবরি চুল দেখে বর্গি ভেবে তাকে বস্তাবন্দি করল। বেচারা ফরিয়াদ করতে করতে বারুদের গন্ধে বেহুশ হলো। বুনিয়াদি বাদশাহ এটা বরদাস্ত করলেন না। তিনি দোষী বান্দাদের বরখাস্ত ও তাদের বরাদ্দ বরবাদের ফরমান দিয়ে বর্ষায় গাঁথলেন। নওরোজ খান মর্মরের রংমহলে এলে বাদশাহ বললেন, মস্তানি রংবাজিতে মস্তা হারাবে, মগজ খাটিয়ে রুজি রোজগার করো। আমার ময়দা মরিচ মশক রসদ রেশম রুমাল রপ্তানি করো। রসিদ দিয়ে মজুরি ও মাহিনা হিসেবে মোহর নিও। সৎ রাস্তায় এসো, মজা ও রেহাই দুটোই পাবে। ওদিকে শালবনের শিকারী শৌখিন লাগামহীন শায়েস্তা খান শির উঁচিয়ে সরম ভুলে সানাই বাজিয়ে শাদি করে খবরের শিরোনাম হলেন। তিনি সাগরেদদের লাল শালগম খাওয়ালেন। শাখা সুমারিরা বলল সাবাস। শিয়া সওদাগররা সরকারকে সুদখোর শনাক্ত করতে সুপারিশ করল। সরকার 1 সাল ধরে সরেজমিন তদন্ত করল। প্রমাণ হলো যে সাদাশিদে সবজি ভোজি শায়েস্তা খান সরাসরি সেরা সফেদ সাজ সরঞ্জাম সরবরাহ করেন, কিন্তু সুরমা পরা সেতারা বাদক সবুজ সারেংকে আসামি করে সিপাহীরা সুরকি চাপা দিল। এছাড়াও সরকার হুঁশিয়ার হওয়ায় হাজারো হিন্দুর হাঙ্গামা হামেশাই নিষ্ফল হলো। আপনারা হয়তো আমার মতো মুখস্থ করতে এভাবে পারবেন না, কারণ আমি তো মৌলিক স্যার, দীর্ঘদিনে আমি মুখস্থ করেছি। কিন্তু আপনারা এইটাকে টেনে টেনে বারবার শুনবেন যাতে করে আপনার একটা এফিসিয়েন্সি তৈরি হয়।
আরেকটা কথা বলি, এখানে সব শব্দই ফার্সি নয়। এখানে মনে করেন আমি ক থেকে শুরু করে, মানে আ থেকে শুরু, এখন এই আয়ের মধ্যে যদি আমি যদি প ঢুকিয়ে ফেলি, আমি যদি ম ঢুকিয়ে ফেলি, তাহলে এটা তো সিকোয়েন্স হলো না। তাহলে এই ধারাবাহিকভাবে বর্ণগুলো হ পর্যন্ত শেষ হয়েছে। তাই এখন ক বর্গের মধ্যে যদি চ বর্গ চলে আসে, আবার চ বর্গের মধ্যে যদি ট বর্গ বা ত বর্গ চলে আসে, সেই বর্গের ওই শব্দগুলোকে বাদ দিতে হবে। এছাড়া ক্রিয়াপদ বাদ দিতে হবে, অব্যয় পদ বাদ দিতে হবে। তাহলে অব্যয় বাদ পড়বে, ক্রিয়াপদ বাদ পড়বে, এবং সিকোয়েন্স ভুক্ত যে শব্দ সেগুলোই ফার্সি শব্দ। যেমন ধরুন আসামি শব্দটা আমি এনেছি, কিন্তু এই আয়ের জায়গায় এনেছি না, আসামি আরবি শব্দ। আমি কিন্তু আজ এখানে আফগান আস্তানায় আঙ্গুর বাগানে আসমানে যে আরামে আমে যে আয়না বিবি আন্দাজে আওয়াজ করছিলেন, ওখানে কিন্তু আমি আসামি বলিনি। সুতরাং এই আসামি বাদ পড়বে। তো সব মিলে যতদূর বলেছি এগুলোকে চর্চা করবেন, আর যেটা বললাম নবম দশম শ্রেণী বোর্ড ব্যাকরণ থেকে এগুলো পড়বেন। আশা করি তাহলে শব্দ সম্ভার, এই বিশাল একটি শব্দ সম্ভার, কি করে এর উত্তরণ ঘটবে আমাদের, তা আশা করি কিঞ্চিত, আমি শতভাগ গ্যারান্টি তো দিতে পারি না, তবে আমার গত প্রায় 25-26 বছরের এক্সপিরিয়েন্স বলে মনে হয় কমন পাওয়া যেতে পারে। সবাইকে সবার জন্য শুভকামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।